হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স গুরু। সায়েন্স গুরুর অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 10-এর পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, যার দুটো পার্ট অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গেছে। আজকে তার 3 নাম্বার পার্ট। ঠিক আছে, সেই 3 নাম্বার পার্টটা আজকে আমরা পড়ব, শক্তির যথাযথ ব্যবহার এবং সেই আনুষঙ্গিক কিছু তার টপিক রয়েছে, সেগুলো আমরা আজকে স্টার্ট করব। তো সময় নষ্ট না করে আজকে আমরা স্টার্ট করছি তার আমাদের পরিবেশের জন্য ভাবনার একদম লাস্ট পার্ট। ঠিক আছে, প্রথম যেটা দেওয়া আছে দেখো, শক্তির যথাযথ ব্যবহার। এখানে শক্তির যথাযথ ব্যবহার বলতে জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত তাপ শক্তির কথা বলা হয়েছে। ফার্স্টলি এটাই বলা হয়েছে। ঠিক আছে, তো সেই টপিকটা আমরা সবার প্রথমে পড়ব। প্রথমত এখানে দেওয়া আছে স্থিতিশীল উন্নয়নে শক্তির ব্যবহার। তো স্থিতিশীল উন্নয়ন জিনিসটাকে আমি একটু পরে আসছি, আমি আগে বলি জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি। জীবাশ্ম কথার অর্থ কি? আমরা জীবাশ্মটা অনেক ছোট ক্লাস থেকে আমরা পড়ে আসছি। জীবাশ্ম কথাটাকে যদি আমি এক কথায় বলতে যাই, আমি বলতে পারি উদ্ভিদ এবং প্রাণীর শিলাস্তরের মধ্যে অনেক দিন ধরে চেপে থাকা, বা আমি বলতে পারি উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ, যেটা অনেক বছর ধরে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে শিলাস্তরের তলায় চাপা পড়ে তৈরি হয়েছে। শিলাস্তরের তলায় মূলত চাপ, তাপ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে সেই যে উদ্ভিদ এবং প্রাণীর অবশিষ্টাংশ, সেটাই জীবাশ্মতে পরিণত হয়েছে। ঠিক আছে, তো সেই জীবাশ্মের দ্বারা বা সেই জীবাশ্ম থেকে আমরা যে জ্বালানি পাই, সেটাকে আমরা বলি মূলত জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, কি বলেছে দেখো, উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ। আমি একটু আগে বললাম যে জীবাশ্ম জ্বালানি মানে মূলত হয় উদ্ভিদ না হয় প্রাণীর, এদের দেহাবশেষ অনেক বছর ধরে শিলার তলায় চাপা পড়ে তৈরি হয় জীবাশ্ম। তো সেই জীবাশ্ম থেকে উৎপন্ন জ্বালানিকে আমরা কি বলি? জীবাশ্ম জ্বালানি বলি। ঠিক আছে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এটসেট্রা। এর মধ্যে জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে আমি যদি বলি, কয়লা যেটা রয়েছে সেই কয়লাটা কিন্তু মূলত উদ্ভিজ জীবাশ্ম জ্বালানি, মানে উদ্ভিদ থেকে যে জ্বালানিটা পাওয়া গেছে, উদ্ভিদের জীবাশ্ম থেকে যে জ্বালানিটা পাওয়া গেছে সেটা মূলত হচ্ছে কয়লা। আর তাছাড়া পেট্রোলিয়াম যেটা রয়েছে, সেই পেট্রোলিয়ামটা কি? সেটা কিন্তু প্রাণীজ জীবাশ্ম জ্বালানি, মানে প্রাণীজ জীবাশ্ম থেকে এই জ্বালানিটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মানে জীবাশ্ম জ্বালানি মানে বুঝলাম যে উদ্ভিদ এবং প্রাণীদের জীবাশ্ম থেকে প্রাপ্ত জ্বালানি, তাদেরকে আমরা কি বলবো? জীবাশ্ম জ্বালানি বলবো। এরপরে যে টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে জ্বালানির তাপন মূল্য। জীবাশ্ম জ্বালানি বিভিন্ন রকম আছে, কয়লা রয়েছে, পেট্রোলিয়াম রয়েছে, পেট্রোলিয়ামের ভিতরে অনেক রকম রয়েছে, ডিজেল, পেট্রোল, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, আমরা যেটাকে এলপিজি, সিএনজি বলি, এগুলো সবই কিন্তু জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে। ঠিক আছে, তো তবে আর একটা জিনিস এখানে মাথায় রাখার, প্রত্যেকটা জীবাশ্ম জ্বালানি হলেও তাদের দহন করলে তাদের থেকে যে উৎপন্ন তাপ সেটা কিন্তু সমান নয়। সেই কার তাপ কতটা বেশি বা তাদের ভিতরে তুলনাটা বোঝার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই টপিকটা পড়ি, সেটা হচ্ছে জ্বালানির তাপন মূল্য। জ্বালানির তাপন মূল্য কি বলা হচ্ছে এখানে? জ্বালানির তাপন মূল্য বলতে আমি কি বললাম, মূলত একটা নির্দিষ্ট ভরের বিভিন্ন যে জ্বালানি রয়েছে, সেই জ্বালানিগুলোর ভেতরে আমরা দেখি যে কার তাপ শক্তি কতটা উৎপন্ন হচ্ছে, সেটাই তার তাপন মূল্য। সংজ্ঞাটা দেখলে বুঝতে পারবে। একক ভরের জ্বালানির, এখানে একক আয়তনের গ্যাসীয় জ্বালানি, যদি গ্যাসীয় জ্বালানি হয় তাহলে সেক্ষেত্রে একক আয়তনের গ্যাসীয় জ্বালানি, একক ভরের জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয়, কি নির্গত হয়? তাপ শক্তি। এখানে একক ভর ধরা হয়েছে, মানে 1 গ্রাম আমি বলতে পারি। 1 গ্রাম কোনো একটা জ্বালানির আমি যদি দহন ঘটাই, তাহলে তার থেকে আমি যে তাপ শক্তিটা পাবো সেটাই হচ্ছে উক্ত জ্বালানি বা ওই জ্বালানিটার কি? তাপন মূল্য। আচ্ছা, জ্বালানির তাপন মূল্যের যে একক সেটা খুব ইম্পর্টেন্ট। এসআই একক হচ্ছে জুল পার কেজি এবং সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, এটা অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে আমি কয়েকটা জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য লিখেছি, যেমন পেট্রোল বা গ্যাসোলিন। মোটামুটি এটাকে পেট্রোল বা গ্যাসোলিন যেটা বলেছে, এদের তাপন মূল্য থাকে কম বেশি 48,000 কিলো জুল পার কেজির মধ্যে। তারপর হচ্ছে কেরোসিন তেল, সেটা হচ্ছে 46,200, এখানে মানে অ্যাপ্রক্স মোটামুটি তুমি ধরে রাখো 46 থেকে 47
কিলো জুল পার কেজির মধ্যে। তারপরে হচ্ছে ডিজেল 33,000 থেকে 50,000 এর মধ্যে। তারপরে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসটার ভিতরে কি আছে, মানে তার তাপন মূল্যটা কি 33,000 থেকে 50,000 কিলো জুল পার কেজি। আর কি এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর আমি যদি তাপন মূল্য দেখি কত দেওয়া আছে, 30,000 কিলো জুল পার কেজি। তারপরে ইথানল এবং বায়োগ্যাস আমরা এখানে দেখতে পাচ্ছি, তার কয়েকটা লিস্ট আমরা রেখেছি। এখানে কয়লাটা দেওয়া নেই, আমি কয়লাটা যদি বলি, কয়লা তুমি অ্যাপ্রক্স ধরে নিতে পারো 25,000 থেকে 33,000 কিলো জুল পার কেজি। কয়লার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, কারণ কয়লার ভেতরে আবার কিছু পার্ট আছে। কয়লা বিভিন্ন রকম হয়, পিট কয়লা, লিগনাইট কয়লা, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস। এবার কয়লাতে কার্বনের পরিমাণ যত বেশি হবে সেক্ষেত্রে তার তাপন মূল্যটা কিন্তু তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কি না, তো তাপন মূল্য, জ্বালানির তাপন মূল্য কাকে বলে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানির তাপন মূল্যের লিস্ট। এখানে লাস্টে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো যে তাপন মূল্য বা ক্যালোরি মূল্য ব্যবহারের কারণ কি। আমি একটু আগেই বললাম যে আমরা বিভিন্ন কাজে আমরা কিন্তু এই জ্বালানি ব্যবহার করে থাকি, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে থাকি। এবার কাজটা কতটা মানে কেমন কাজ তার উপর নির্ভর করছে আমি কেমন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করব। যদি আমার খুব বেশি তাপশক্তির প্রয়োজন পড়ে তখন আমি এক ধরনের জ্বালানি ব্যবহার করব, যদি তুলনামূলক কম তাপশক্তির প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমি আলাদা জ্বালানি ব্যবহার করব। তো সেটা বোঝার জন্যই কিন্তু আমাকে তার তাপন মূল্যটা জেনে রাখতে হবে। যদি না জানি তাহলে আমি বুঝতে পারবো না যে কোনটার জন্য কোন জ্বালানিটা ব্যবহার করা উচিত। এটা এখানে বলা আছে, দেখো যে ভিন্ন ভিন্ন জ্বালানির দহনের ফলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় তা তুলনা করার জন্য তাপন মূল্য বা ক্যালোরি মূল্য ব্যবহার করা হয়। আশা করছি বোঝা গেছে। নেক্সট, এরপর আমরা আসছি স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়নটা আমি বললাম যে স্থিতিশীল উন্নয়নটা কি আমি একটু পরে আসছি। স্থিতিশীল উন্নয়ন মানে হচ্ছে আমাদের কাছে প্রাপ্ত, অর্থাৎ আমাদের কাছে যে সকল শক্তি, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি যেগুলো আমরা ব্যবহার করি এবং তার মাধ্যমে আমাদের কিন্তু জীবনযাপনের অনেক উন্নতি সাধন হয়েছে, তো সেটা যেন আমরা খুব সহজ তো নয়, খুব সাবধানতার সাথে এবং সঠিকভাবে ব্যবহার করি এবং আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও সেটাকে সঠিকভাবে এবং পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি, অপচয় যেন না করি, সেই বিষয়গুলোকে নিয়ে যে উন্নয়নমূলক কর্মসূচি সেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি স্থিতিশীল উন্নয়ন। ঠিক আছে, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বুঝি সেটা এখানে আমি লিখে রেখেছি। দেখো, যে উন্নয়নমূলক কর্মসূচি, আমি একটু আগে বললাম কি যে উন্নয়নমূলক কর্মসূচি, এটা মানুষের উন্নয়নের জন্য, মানুষের কিন্তু অবনতির জন্য না, মানুষের উন্নতির জন্য উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর সামর্থ্যকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা যায় এবং পৃথিবীর প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে বর্তমান ও ভবিষ্যতের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নতি ঘটানো যায়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। অর্থাৎ আমাদের কাছে যে সকল প্রাপ্ত শক্তি অ্যাভেলেবেল রয়েছে, জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে আমি যদি বলি, যে সকল জীবাশ্ম জ্বালানি আমরা এখন ব্যবহার করি সেগুলো কিন্তু আনলিমিটেড নয় যে আমরা সেটা অপ্রয়োজনে ব্যবহার করব। আমাদের যেটুকু প্রয়োজন আমরা শুধুমাত্র সেটুকুই ব্যবহার করব, আমরা তার অপচয় করব না, কারণ এর অপচয় যদি করি তাহলে কি হবে, এই জীবাশ্ম জ্বালানি কিন্তু খুবই দ্রুত শেষ হয়ে যাবে এবং আমরা যে সুবিধাটা লাভ করছি জীবাশ্ম জ্বালানির জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সেই সুবিধাটা পাবে না, তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেই কারণে আমাদের এই স্থিতিশীল উন্নয়ন যেটা রয়েছে সেই উন্নয়নমূলক কর্মসূচিটা অবশ্যই কি করতে হবে, পালন করা উচিত। কর্মসূচি থেকে আমাদের যে বিষয়গুলো আমাদের জীবাশ্ম জ্বালানিকে পরিমিতভাবে ব্যবহার করার জন্য প্রয়োজন সেগুলো আমাকে অবশ্যই পালন করা উচিত। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে দেখো, স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য। আমি মোটামুটি বলেই দিলাম যে কেন স্থিতিশীল উন্নয়নের আমরা ইউজ করব, তবুও আমি এখানে কয়েকটা পার্টে তাকে ভাগ করেছি। প্রথম যেটা রয়েছে সেটা দেখো, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা। এই যে জীবাশ্ম জ্বালানি এটা কিন্তু মূলত প্রাকৃতিক সম্পদ, তো এই প্রাকৃতিক সম্পদ যদি আমরা শেষ করে ফেলি, এই প্রাকৃতিক সম্পদ কিন্তু আমরা চাইলেও হুট করে কিন্তু পাবো না, কারণ এই জীবাশ্ম জ্বালানি তৈরি হতে কিন্তু অনেক সময় লেগেছে,
ঠিক আছে। তো সেটার কথা এখানে বলা হয়েছে প্রাকৃতিক সম্পদের সুরক্ষা। প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য সুরক্ষিত করা। তাহলে তার একটা যে মূল লক্ষ্য সেটা কি, প্রাকৃতিক যে সম্পদটা আমরা পেয়েছি সেটার জন্য আমরা নিয়ন্ত্রিত ব্যবহার করি, অনিয়ন্ত্রিত ব্যবহার করে তাকে যেন অপচয় না করি। 2 নম্বর কি, শক্তির ভাণ্ডারের সংরক্ষণ। জীবাশ্ম জ্বালানির যথেচ্ছ ব্যবহারের মাত্রা কমিয়ে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলির ব্যবহারের বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তির ভাণ্ডার সুরক্ষিত করা। আমরা কিছু কিছু ক্ষেত্রে এমন রয়েছে যেখানে জীবাশ্ম জ্বালানি বেশিরভাগ ব্যবহার করতে হয়, তবে কিছু কিছু ছোটোখাটো ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু জীবাশ্ম জ্বালানি ছাড়াও কিছু আরও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস রয়েছে, সেই পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলো ব্যবহার করতে পারি, যেমন সৌরশক্তি, তারপর হচ্ছে বায়ু শক্তি, এই ধরনের শক্তিগুলো, সেগুলোও আমরা ডিটেলসে পড়ব। তো শক্তির ভাণ্ডারের সংরক্ষণ অর্থাৎ যতটা কম পারা যায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা এবং তার অল্টারনেটিভসগুলো ব্যবহার করা, আমাদেরকে সেটাই করতে হবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক ক্রমোন্নয়ন। পরিবেশে সজীব ও জড় উৎপাদনগুলির পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে বাস্তুতন্ত্রের সামগ্রিক উন্নয়ন। অর্থাৎ বাস্তুতন্ত্রের ভেতরে কি রয়েছে, সজীব পদার্থও রয়েছে এবং জড় পদার্থও রয়েছে। তো তাদের ভেতরে যেন আমরা সামঞ্জস্যটা বা যে ব্যালেন্স, সে ব্যালেন্সটা বজায় রাখি। ব্যালেন্সটা যেন কোনো কারণে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সেটা যেন নষ্ট না হয়ে যায়। কারণ আমরা জানি জীবাশ্ম জ্বালানির মাধ্যমে অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশ দূষণ ঘটে এবং আমাদের যে পরিবেশ বা বাস্তুতন্ত্র, সে বাস্তুতন্ত্রের উপরে কিন্তু তার একটা এফেক্ট পড়ে। তাই আমরা জীবাশ্ম জ্বালানি যত কম ব্যবহার করব তত কিন্তু সেই ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে সার্বিক মানব উন্নয়ন। পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণের মাধ্যমে জনগণের চাহিদা পূরণ এবং মানুষের জীবনযাত্রার সার্বিক উন্নয়ন। মানে কি, পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি মানে এমন কর্মসূচি বা এমন কাজ করা যে কাজগুলো পরিবেশকে আরও ভালো রাখবে, পরিবেশের দূষণ ঘটাবে না, সেই কর্মসূচিগুলো গ্রহণের মাধ্যমে মানব এর উন্নয়ন অর্থাৎ মানুষের জীবনযাত্রার সার্বিক উন্নয়নের কথা এখানে বলা হয়েছে। এইগুলোই হচ্ছে মূলত কি, তো স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য। যে স্থিতিশীল উন্নয়ন আমরা এই কর্মসূচিটাকে কেন মানবো বা এই কর্মসূচিটা পালনের প্রয়োজন কেন বা গ্রহণের প্রয়োজন কেন, এগুলোই হচ্ছে তার কারণ বা তার মূল লক্ষ্য ছিল এটাই। ঠিক আছে। নেক্সট, এরপরে দেখো অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি। আমি একটু আগে বললাম যে জীবাশ্ম জ্বালানি যেটা রয়েছে, সেই জীবাশ্ম জ্বালানি আমরা যত পারবো কম ব্যবহার করব এবং তার যে অল্টারনেটিভসগুলো রয়েছে সেই অল্টারনেটিভসগুলো আমরা বেশি ব্যবহার করব। তো তার অল্টারনেটিভসগুলোই হচ্ছে মূলত অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি। অল্টারনেটিভ মানে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে আমরা অন্য কোন কোন শক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে পারি। ঠিক আছে, যেগুলো আমরা যে চাহিদাগুলো পূরণের জন্য আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করতে হয়। তো সেগুলো এখানে বলা হয়েছে যে অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি। অনবীকরণযোগ্য জীবাশ্ম জ্বালানি। অনবীকরণযোগ্য কথার অর্থ হচ্ছে যে জ্বালানিকে বারবার উৎপাদন করা যায় না, চাইলেই যেগুলোকে বারবার তৈরি করা যায় না, যেমন জীবাশ্ম জ্বালানি। এটার যদি ভান্ডারে ফুরিয়ে যায় পৃথিবী থেকে, এটা কিন্তু আমরা চাইলেই সঙ্গে সঙ্গে তৈরি করতে পারবো না। ঠিক আছে। এর বিকল্প হিসেবে যে সকল নবীকরণযোগ্য শক্তি সম্পদ, মানে এমন শক্তি যেটাকে বারবার ক্রিয়েট করা বা তৈরি করা সম্ভব, দৈনন্দিন প্রয়োজনে অপেক্ষাকৃত কম ব্যবহৃত হয়, তাদেরকে আমরা অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি বলি। যেমন এখন দেখবে অনেক সোলার অনেক কিছু পাওয়া যায়, সোলার ল্যাম্প পাওয়া যায়, সোলার ক্যালকুলেটর পাওয়া যায়, সোলারের অনেক কিছু পাওয়া যায়, কিন্তু মানুষ কিন্তু এখনও সোলার জিনিসটা খুব একটা বেশি ব্যবহার করে না। তো যে সকল শক্তিগুলো জীবাশ্মর বিকল্প, মানে জীবাশ্ম জ্বালানির বিকল্প, কিন্তু যেগুলো খুব কম পরিমাণে ব্যবহৃত হয়, এক্ষেত্রে সেই সকল জ্বালানিগুলোকেই বলা হয়েছে মূলত অচিরাচরিত শক্তি, বা মানে সেই সকল শক্তিকেই বলা হয়েছে অচিরাচরিত শক্তি বা কি শক্তি, অপ্রচলিত শক্তি। নবীকরণযোগ্য শক্তির বৈশিষ্ট্য। আমরা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে কেন এই শক্তিগুলো ব্যবহার করব, তার কয়েকটা কারণ এখানে দেওয়া আছে। প্রথমত হচ্ছে সহজলভ্য। সহজলভ্য মানে খুব সহজেই আমরা তাদেরকে পেতে পারি। 2 হচ্ছে নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম। সব থেকে ইম্পর্টেন্ট মানে কথা এটা, যে জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাওয়ার ভয় আছে, কিন্তু এই সকল
নবীকরণযোগ্য শক্তি বা এই যে সৌরশক্তি, বায়ু শক্তি, এই ধরনের শক্তি কিন্তু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, বারবার ব্যবহার করা যায়, বারবার ব্যবহার করা যায়, আর কি পরিবেশ দূষণ করে না। এগুলোর জন্য নবীকরণযোগ্য শক্তি কিন্তু নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করা উচিত, কারণ এটা আমাদের পরিবেশের জন্য খুব ভালো। ঠিক আছে, এরপরে হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস। আমি বললাম যে অপ্রচলিত শক্তি মানে হচ্ছে সেই সকল শক্তি যেগুলো আমরা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ব্যবহার করি, কিন্তু খুব কম পরিমাণে ব্যবহার করি, পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি না। ঠিক আছে, সেগুলোকেই মূলত অপ্রচলিত, মানে আমাদের মধ্যে তার ব্যবহারের প্রচলনটা অনেক কম, তার জন্য তাদেরকে কি বলা হয়, অপ্রচলিত শক্তি। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ অপ্রচলিত শক্তির কথা এখানে বলা আছে। 1 নম্বর হচ্ছে সৌরশক্তি, 2 নম্বর হলো বায়ু শক্তি, 3 নম্বর জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি। এগুলোকে আমরা একে একে পড়ব। ঠিক আছে, তো এটা জানার আগে এই জিনিসটা আমি একবার বলে নিই, সেটা হচ্ছে শক্তি সংকট বা এনার্জি ক্রাইসিস। এনার্জি ক্রাইসিস মানে আমরা যে জীবাশ্ম জ্বালানিটা অবিরত বা অনবরত ব্যবহার করছি, এই জীবাশ্ম জ্বালানির যদি কোনো সময় নিঃশেষিত হয়ে যায় বা কোনো সময় শেষ হয়ে যায়, সেই বিষয়টার কথা এখানে বলা হয়েছে শক্তি সংকট। যখন মানুষের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি বা শক্তির যোগান পাওয়া যায় না, আমাদের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত জ্বালানির এখন চাহিদা মেটায় কে, জীবাশ্ম জ্বালানি বলতে এখানে, অর্থাৎ পর্যাপ্ত জ্বালানি বলতে ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির কথা বলা হয়েছে। ঠিক আছে, তখন তাকে আমরা কি বলি, শক্তি সংকট বলি। যেমন কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জ্বালানির অভাব, বিদ্যুৎ উৎপাদন কমে গেলে শক্তি সংকট ঘটে। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা। জীবাশ্ম জ্বালানি কেন আমরা সংরক্ষণ করব তার কয়েকটা এখানে পয়েন্ট দেওয়া আছে, খুব সহজ পয়েন্ট, জাস্ট আমি পয়েন্টটা বললে তোমরা বুঝতে পারবে। প্রথমত হচ্ছে ভবিষ্যতের প্রজন্মের জন্য শক্তি সংরক্ষণ। আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মাধ্যমে অনেক সুবিধা পাই বা অনেক সহজভাবে আমরা আমাদের জীবনযাপনকে চালনা করতে পারি, কিন্তু এটা যদি হুট করে শেষ হয়ে যায় আমাদের অতিরিক্ত অপ্রয়োজনীয় ব্যবহারের জন্য, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সেই জ্বালানির সুবিধা পাবে না। যেটার জন্য এখানে বলা হয়েছে যে সংরক্ষণ করা প্রয়োজন, যাতে আমাদের আগামী প্রজন্মের চাহিদা পূরণে সাহায্য হয় বা চাহিদা পূরণ করা সম্ভব হয়। দ্বিতীয়ত হচ্ছে পরিবেশ রক্ষা। যত বেশি আমি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করব, পরিবেশ দূষণ তত বেশি ঘটবে। তাই জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কমার ফলে পরিবেশ দূষণ কম ঘটবে এবং তার ফলস্বরূপ গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ুর পরিবর্তন এগুলো কমতেও কিন্তু সহায়তা হবে। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক সাশ্রয়। জীবাশ্ম জ্বালানি যেমন পেট্রোল, ডিজেল এগুলোকে কিন্তু মূলত সব দেশে পাওয়া যায় না, কিছু দেশে পাওয়া যায়, কিছু দেশে পাওয়া যায় না। যে সকল দেশে পাওয়া যায় না তাদেরকে কিন্তু অন্য দেশ থেকে সেটার আমদানি করতে হয়। ঠিক আছে, এবং তার জন্য একটা কস্ট পড়ে, সরকারেরও তার জন্য একটা খরচ হয়। এবং শুধুমাত্র তাই না, সেখান থেকে সাধারণ যারা মানুষ রয়েছে তারা সেই জীবাশ্ম জ্বালানিটাকে কিনে সেটাকে ব্যবহার করে, তাদেরও একটা খরচ রয়েছে। তো সেই জীবাশ্ম জ্বালানি যত কম ব্যবহার করা যাবে তত সরকারের পক্ষ থেকেও জীবাশ্ম জ্বালানি কেনার পরিমাণ কমবে এবং মানুষও কম ব্যবহার করার ফলে তারও কিন্তু খরচ সার্বিকভাবে আগের তুলনায় কমবে। সেটার কথা এখানে বলেছে যে অর্থনৈতিক সাশ্রয়, জ্বালানি কম ব্যবহার করলে দেশের এবং ব্যক্তির ব্যয় কমে, অবশ্যই কমে। শক্তির নিরাপত্তা নিশ্চিত করা, পর্যাপ্ত জীবাশ্ম জ্বালানি থাকা দেশকে শক্তি সংকট থেকে রক্ষা করে। কি, পর্যাপ্ত জীবাশ্ম জ্বালানি থাকা দেশকে শক্তি সংকট থেকে রক্ষা করে। অর্থাৎ যদি জীবাশ্ম জ্বালানি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আমাদের শক্তি সংকট হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর কি, সম্পদের দীর্ঘায়ু নিশ্চিত করা, সংরক্ষণ যত করব তত জীবাশ্ম জ্বালানিগুলো বেশি দিন আমাদের কাছে থাকবে, অর্থাৎ সেটা শেষ হতে অনেক বেশি সময় লাগবে। কিন্তু আমরা যত অপ্রয়োজনে বা যেখানে কোনো প্রয়োজন নেই অপচয় যদি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পদের দীর্ঘায়ু নিশ্চিত থাকবে না। অর্থাৎ আমাদের যে এই সীমিত সম্পদ, এই যে জীবাশ্ম জ্বালানি খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যদি এটাকে ওয়াইজলি ব্যবহার না করা হয় বা সঠিকভাবে প্রয়োজন অনুযায়ী ব্যবহার না করা হয়। ঠিক আছে, এরপর বিকল্প জ্বালানি।
এটা আমি অলরেডি বললাম। বিকল্প জ্বালানি মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে যে সকল জ্বালানি আমরা ব্যবহার করব, সেই সকল জ্বালানিগুলোকে বিকল্প জ্বালানি বলা হয় বা অল্টারনেটিভ ফুয়েল আমরা বলতে পারি। ঠিক আছে, বিকল্প জ্বালানি যেমন আমি বললাম, সৌরশক্তিকে আমরা বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, জৈব উৎস থেকে প্রাপ্ত জ্বালানি মানে বায়োমাস যেটা, পারমাণবিক শক্তি ইত্যাদি। এখানে একটা জিনিস দেওয়া আছে দেখো, এখানে মূলত ইন্ডিয়ার এটা দেওয়া আছে মোটামুটি 30শে জুন 2025। ওই সময়ের ইন্ডিয়াতে কোন শক্তি বেশি ব্যবহার হচ্ছে, কোন জ্বালানি সব থেকে বেশি ব্যবহার হচ্ছে, তার একটা মোটামুটি একটা পাইচিত্র। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি জীবাশ্ম জ্বালানি বাদে, জীবাশ্ম জ্বালানি এর ভিতরে রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ কোল মানে কয়লা। জীবাশ্ম জ্বালানির এরিয়াটা দেখো, সব থেকে বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে 45.65%। তারপরে যে বিকল্প জ্বালানিটা সব থেকে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সোলার। সেটা হচ্ছে কি, সোলার, কত 23.98। তারপরে যেটা সেটা হচ্ছে কি উইন্ড মানে হচ্ছে বায়ু শক্তি। তারপরে হচ্ছে হাইড্রো বা এই যে জলশক্তি, জলশক্তি মানে হচ্ছে জোয়ার ভাটার থেকে যে শক্তি পাওয়া যায় বা জলের স্রোতে টারবাইন ঘুরিয়ে যে শক্তি আমরা পাই, সেই শক্তির কথা বলা হয়েছে। তো এই পাইচিত্রটা থেকে আমরা বুঝতে পারছি যে সব থেকে বেশি এখনো কি ব্যবহার করা হয়, জীবাশ্ম জ্বালানি কিন্তু ব্যবহার করা হয়। তাছাড়া জীবাশ্ম জ্বালানি সব থেকে বেশি, এবং তারপরে সোলার ছাড়া, সৌরশক্তি ছাড়া বাকি জ্বালানিগুলো কিন্তু খুবই কম পরিমাণে ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে বিকল্প জ্বালানি কথাগুলো বললাম সেগুলো একটু বিশদে আমরা আলোচনা করব। প্রথমত রয়েছে সৌরশক্তি মানে সোলার এনার্জি। সৌরশক্তি কি, সূর্যের আলো এবং তাপ থেকে যে শক্তি পাওয়া যায়, সূর্যের আলো এবং তাপ থেকে। সূর্যের রশ্মির ভেতরে আমরা জানি অবলোহিত রশ্মি থাকে, ইনফ্রারেড রশ্মি। সেই রশ্মি কিন্তু মূলত পৃথিবীতে তাপের সৃষ্টি করে, মানে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সহায়তা করে বা উষ্ণতা বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, তো সূর্যের আলো এবং তাপ থেকে আমরা যে শক্তিটা পাই সেটাকে আমরা কি বলি, সৌরশক্তি বলি। এটা কিন্তু একটা কি পরিবেশ বান্ধব শক্তি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। পরিবেশ বান্ধব মানে এটা পরিবেশের কোনো ক্ষতি করে না সাধারণত, এবং পুনর্নবীকরণযোগ্য মানে এটাকে বারবার আমি চাইলে ব্যবহার করতে পারবো, এটা শেষ হবে না কোনো সময়। ঠিক আছে, এবার এর কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার এখানে দেওয়া আছে। বিদ্যুৎ উৎপাদন, সৌর প্যানেল ব্যবহার করে বাড়ি, স্কুল, কারখানা বিদ্যুৎ তৈরি করা সম্ভব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সৌর প্যানেল লাগাচ্ছে এক্ষেত্রে। তো এরকম অনেকগুলো সৌর প্যানেল একটা জায়গায় লাগিয়ে এখান থেকে কিন্তু একটা অনেক বেশি অ্যামাউন্টের বিদ্যুৎ আমরা চাইলে ব্যবহার করতে পারি, যার মাধ্যমে আমরা বাড়িতে বা কারখানায় বা স্কুলে আমরা অনেক ক্ষেত্রে বিদ্যুতের সাপ্লাই নিতে পারি। ল্যাম্প ও প্রদীপ, অনেক গ্রাম এবং দূরবর্তী জায়গা রয়েছে যেখানে কিন্তু কারেন্ট বা জীবাশ্ম জ্বালানির ফলে আমরা যে কারেন্ট পাই সেই কারেন্টের অ্যাভেলেবিলিটিটা অনেকটা কম। ঠিক আছে, তো সেই সকল জায়গায় কিন্তু এই সৌরশক্তি খুব কাজ দেয়। এই যে গ্রাম এবং দূরবর্তী এলাকায় আলো সরবরাহ করতে কাজে দেয়। তুমি দেখবে যে অনেক স্ট্যান্ড বা ল্যাম্প টাইপের থাকে যার মাথার উপর এরকম একটা সোলার একটা প্লেট টাইপের বসানো থাকে। ঠিক আছে, সোলার প্যানেল, ছোট্ট একটা সোলার প্যানেল বসানো থাকে এবং তার নিচে একটা লাইট দেওয়া থাকে। তো সারাদিন সেটা কি হয়, সূর্যের আলোয় চার্জ হয় এবং রাত্রিবেলায় সে লাইটটা কিন্তু জ্বলে। তার জন্য কোনো রকম জীবাশ্ম জ্বালানিরও প্রয়োজন পড়ে না, কোনো রকম এক্সটার্নাল কোনো রকম কানেকশনেরও প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এরপরে রান্না এবং তাপ উৎপাদন, সৌর কুকার, রান্নাঘর ব্যবহার করে রান্না করা সম্ভব যদি আমরা চাই। জল উত্তোলন, সৌর পাম্প দিয়ে খেতে, উদ্যান বা ইরিগেট করা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে ছোট গৃহস্থালী যন্ত্রপাতি, অনেক চার্জার, ফ্যান, জলের হিটার এগুলো চালানো যায়, এগুলো কোনো ব্যাপার না। এরপরে উপকারিতা কি, সব থেকে বড় উপকারিতা হচ্ছে এটা পরিবেশ বান্ধব শক্তি। আর কি, শক্তি সীমাহীন এবং সব সময় পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব, দূষণ সৃষ্টি করে না। 3 নম্বর গ্রাম ও দূরবর্তী এলাকায় সহজে ব্যবহারযোগ্য। বিদ্যুৎ উৎপাদনের খরচ কমায়, কারণ আমরা প্রতি মাসে জীবাশ্ম জ্বালানি থেকে যে পরিমাণে বিদ্যুৎ আমার প্রয়োজন পড়ে তার যে খরচ হবে এখানে কিন্তু তার থেকে কম খরচ হবে। ঠিক আছে, কারণ সূর্যের আলো থেকে ফ্রিতেই আমরা সূর্যের আলো পাই, সূর্যের আলোকে তো আলাদাভাবে টাকা দিয়ে কিনতে হয় না। তো সেই সূর্যের আলো থেকে আমরা কিন্তু চার্জ করে এটাকে চালাতে পারি।
এবার প্রতিবন্ধকতা কি, কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলোর জন্য সৌরশক্তি ব্যবহারটা তুলনামূলক কম হয়, সেগুলো এখানে দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে রাত্রি বা আবহাওয়া খারাপ হলে। সৌরশক্তি মানেই হচ্ছে সূর্যের আলোর উপর নির্ভরশীল শক্তি। এবার সূর্যের আলো যদি কোনোভাবে আসা ব্যাহত হয় তাহলে কিন্তু সৌরশক্তিও আমরা পাবো না, সেটার কথা এখানে বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে প্রাথমিক স্থাপন ব্যয় বেশি। পরবর্তীতে কোনো খরচ নেই, সূর্যের আলোটা ফ্রি ঠিকই, কিন্তু যে প্যানেলটা আমাকে কিনতে হয় সেই সূর্যের আলো থেকে চার্জটা তৈরি করার জন্য, সেই প্যানেলটার কিন্তু দাম রয়েছে। তো সেটার প্রাথমিক স্থাপন মানে প্রথম যখন আমি কিনবো সেই প্যানেলগুলো, এই যে প্যানেলগুলো তো প্রথমে কিনে বসাতে হয়েছে, তারপরে গিয়ে আমরা কারেন্ট পাবো, তো সেই কেনাটার খরচটা অনেকটা বেশি। এইগুলো প্যানেলগুলোর কিন্তু অনেক বেশি দাম হয়, সাধারণ মানুষের পক্ষে পর্যাপ্ত পরিমাণে প্যানেল কেনা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে। সৌর প্যানেল এবং যন্ত্রপাতির স্থান ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন। সৌর প্যানেল রেগুলার তার রক্ষণাবেক্ষণের প্রয়োজন, এবং সেগুলোর যে যন্ত্রপাতি রয়েছে বা সোলার যে প্যানেল সেগুলোকে সঠিকভাবে চালানোর জন্য সেগুলোর কিন্তু রক্ষণাবেক্ষণের প্রয়োজন। ওগুলো পার্সোনালি আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যদি লাগাই, প্রত্যেকের ঘরেই কিন্তু রক্ষণাবেক্ষণ নিজেই করতে হবে। কিন্তু নর্মালি যে জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেই জ্বালানির কারেন্টের যেগুলো থাকে সেগুলো প্রতিটা বাড়িতে কিন্তু ফ্লোলেসলি আমরা পেয়ে যাই, খুব একটা বেশি রক্ষণাবেক্ষণের আমাদের প্রয়োজন পড়ে না। ঠিক আছে। এরপরে তাহলে এটা গেল আমাদের সৌরশক্তি এবং তার কিছু পয়েন্ট। এরপরে বায়ু শক্তি। আমরা এর আগে একটা পাই চিত্রতে দেখলাম যে সৌরশক্তির পরে সব থেকে বেশি ব্যবহার হয় আমাদের ইন্ডিয়াতে বিকল্প জ্বালানিগুলোর ভেতরে, সেটা হচ্ছে কি বায়ু শক্তি। সেই বায়ু শক্তির এরকম আমি কয়েকটা পয়েন্টে তাকে আলাদা করেছি। প্রথমত দেখো, বাতাসের গতিশক্তিকে কাজে লাগিয়ে, বায়ু শক্তি মানে বাতাসের যে ফ্লো হচ্ছে সেই গতিশক্তিটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, শক্তি উৎপাদন করি, সেটাকে আমরা বায়ু শক্তি বলি। এটাও একটা কি পরিবেশ বান্ধব শক্তি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, মানে এটাকে বারবার ব্যবহার করা যেতে পারে, এটার কোনো শেষ নেই। ঠিক আছে। ব্যবহার, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এটা মূলত একটা উইন্ড টারবাইন বা অর্থাৎ একটা বায়ুকলের ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে দেখানো হয়েছে মূলত যে কিভাবে একটা বায়ুকল থেকে কারেন্ট তৈরি হয়। এখানে দেখো, বাতাস এদিক দিয়ে আসছে, দিয়ে এই যে বায়ুকলের পাখা, সেই বায়ুকলের পাখাটা কি করছে, এই বাতাসটাকে নিচ্ছে এবং সেটা কোথায় ঢুকছে, এখানে ঢুকছে। এই যে বাতাসটা এখানে ঢুকছে, এখানে জেনারেটরের মাধ্যমে এখানে কি বসানো আছে, এই যে এই জায়গাটায়, এটা তো রোটেটর ব্লেড, আমরা উইন্ড টারবাইন পড়ছি, এই ক্ষেত্রে বাতাসটা গিয়ে এখানে দেখো পাওয়ার কেবল, সেখান থেকে এখানে কি রয়েছে, একটা জেনারেটর। জেনারেটর মানে হচ্ছে টারবাইনের মাধ্যমে যে জেনারেট করছে কাকে, গতি, এই যে গতি শক্তিটা রয়েছে, এই গতি শক্তিটাকে তড়িৎ শক্তিতে যে রূপান্তর করছে, এই জেনারেটরের কাজটা হচ্ছে সেটাই, গতি শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে। তারপরে সেটা পাওয়ার কেবলের মাধ্যমে নিচে আসছে, এখানে ট্রান্সফরমারে সেটা জমা হচ্ছে এবং সেখান থেকে তার আশেপাশের যে সকল অঞ্চল রয়েছে সেখানে সেটা ছড়িয়ে পড়ছে। এইভাবে বায়ু শক্তি কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে। আচ্ছা, জল উত্তোলন এবং কৃষি। বাতাসের শক্তি দিয়ে ক্ষেতে বা উদ্যানে ইরিগেট করার জন্য পাম্প চালানো সম্ভব। ছোট গৃহস্থলীর কাজ, যেমন কিছু ছোট যন্ত্রপাতি, বাতাসের যেমন মোবাইলের চার্জার, ঠিক আছে, তারপরে ফ্যান, বায়ু শক্তি ব্যবহার করে চালানো সম্ভব। উপকারিতা কি, শক্তি সীমাহীন। বিকল্প জ্বালানির যা উপকারিতা, সকল বিকল্প জ্বালানির ক্ষেত্রে মোটামুটি একই উপকারিতা। শক্তি সীমাহীন এবং প্রাকৃতিকভাবে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব, দূষণ সৃষ্টি করে না। 3 নম্বর গ্রাম ও দূরবর্তী এলাকায় সহজে ব্যবহারযোগ্য, আর বিদ্যুৎ উৎপাদনে খরচ কমায়। এবার এরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে, কি সেগুলো? প্রথমত হচ্ছে বাতাস না থাকলে শক্তি উৎপাদন সম্ভব নয়। যে সকল জায়গায় বাতাসই নেই সেখানে কিন্তু এই শক্তি উৎপাদন হবে না, কারণ এর মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাতাস, বায়ু প্রবাহ হওয়াটা প্রয়োজন। যদি বায়ু প্রবাহ না হয় তাহলে কিন্তু শক্তি উৎপন্ন হবে না। তার জন্য বায়ু প্রবাহ উৎপাদন ছাড়া শক্তি উৎপাদন সম্ভব নয়। 2 হচ্ছে স্থাপনার প্রাথমিক খরচ অনেক বেশি, শুধু বেশি না অনেক বেশি। একটা বায়ুকল অনেক বড় সাইজের হয় এবং সেগুলো কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লাগানো হয়। সাধারণ মানুষ নিজের প্রয়োজনে কিন্তু ছাদের উপরে বায়ুকল বসায় না সাধারণত। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, বড় উইন্ডমিল স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য স্থান প্রয়োজন।
তোমরা দেখতেই পাচ্ছ এত বড় একটা বায়ুকলকে বসানোর জন্য একটা স্থান প্রয়োজন, এরকম একটা না অনেকগুলো বায়ুকল পরপর বসানো থাকে। তো এই সকল জিনিসগুলো অনেক সময় কি হয়, এই বায়ু শক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে বা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে পড়ে বা বাধা হয়ে দাঁড়িয়ে পড়ে। তো যেগুলো মোটামুটি বাধা হয়ে দাঁড়িয়ে পড়ে সেগুলোরই কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখানে রেখেছি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের বায়ু শক্তি, তার ব্যবহার, তার ব্যবহারের উপকারিতা এবং তার প্রতিবন্ধকতা। এরপরে দেখো ভূতাপ শক্তি। এই শক্তিটা খুব একটা বেশি ব্যবহৃত হয় না, ঠিক আছে, তুলনামূলক অনেক কম ব্যবহৃত হয় এই ভূতাপ শক্তি। তবে ব্যবহৃত যে একদম পুরোপুরি হয় না তা নয়, এটা ব্যবহৃত হয় কিন্তু পরিমাণে অনেক কম। কিভাবে ব্যবহৃত হয় সেটা দেখো। ভূতাপ শক্তি মানে মূলত আমরা জানি যে পৃথিবীর যে অভ্যন্তরে আমরা জানি উষ্ণতা কিন্তু অনেক বেশি, এবং সেখানে ম্যাগমা বা লাভা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আছে, এবং সেখানে প্রচুর উষ্ণতার পরিমাণ অনেক বেশি। এখানে দেখিয়েছে যে গরম লাভায় উষ্ণতা কত, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো সেই রকম পৃথিবীর কিছু কিছু অঞ্চলে কি হয়, ওই যে লাভা, গরম লাভা, সেই লাভাটা কিন্তু অনেক সময় সরু পথ বেয়ে অনেক জায়গায় শিলার ফাটলের ফলে অনেক জায়গায় কিন্তু বেরিয়ে আসে অনেক সময়, এবং যখন ওটা বেরিয়ে আসে তার আশেপাশে থাকা যে ভৌম জল অর্থাৎ মাটির তলার যে জল, সেই জলটাও কিন্তু অনেক পরিমাণে গরম হয়ে পড়ে। তো সেই জল যখন অনেক বেশি গরম হয় সেই জলটার বাষ্পীভূত হওয়া শুরু হয়। ঠিক আছে, তখন কি করা হয়, একটা পাইপের মাধ্যমে সেই জলটাকে মানে সেই বাষ্পটাকে ওই জলের ভেতরে, ভৌম জল মানে মাটির তলের জল, আমরা যে কলের জল তুলি বা ট্যাপের জল যেখান থেকে তোলা হয় সবই ভৌম জল। তো সেই ভৌম জলের কথা এখানে বলা হয়েছে। তো ভৌম জলটা যখন প্রচুর পরিমাণে গরম হয়ে যায় লাভা বেরিয়ে আসার জন্য, ঠিক আছে, তখন সেখান থেকে কিন্তু বাষ্পীভূত হওয়া শুরু হয় জল, এবং সেই বাষ্পটাকে পাইপের মাধ্যমে বাইরে বের করে নিয়ে আসা হয়। আর যখন পাইপের মাধ্যমে বাইরে সেটাকে বের করে নিয়ে আসা হয় তখন সেটার কিন্তু স্পিড অনেক বেশি থাকে, এবং সেই স্পিডটা অনেক বেশি থাকার জন্য সেখানে একটা কি বসানো হয়, টারবাইন বসানো হয়। টারবাইনটা তখন খুব জোরে জোরে ঘুরতে থাকে এবং সেখানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। এইভাবেই ভূতাপ শক্তি এবং সেই ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক আছে, দেখো পৃথিবীর অভ্যন্তরে এখনো গরম লাভায় পরিপূর্ণ। পৃথিবীর অভ্যন্তরে উপস্থিত গলিত গরম লাভা এই তাপ শক্তিকেই ভূতাপীয় শক্তি বলে। মানে এর যে মূল সোর্স সেটা হচ্ছে সেই গলিত লাভা। গরম লাভার এই তাপ শক্তি কোনো কোনো অঞ্চলে পরিবাহিত হয়ে ভূগর্ভস্থ জলাধারকে, এই যে ভৌমজল যেদিক দিয়ে এসে বেরিয়ে আসছে তার আশপাশের অঞ্চলটাও তো প্রচুর পরিমাণে গরম হবে, এবং সেখানে থাকা যে ভৌমজল রয়েছে, জলের তলার যে জলগুলো নর্মালি ছিল তারাও কিন্তু প্রচুর পরিমাণে কি হবে, গরম হবে, এবং তারা কিন্তু বাষ্প তৈরি করবে। আর ওই বাষ্পটাকে ব্যবহার করা হয় ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য। ঠিক আছে, ব্যবহার। ভূগর্ভস্থ অতি উত্তপ্ত জলকে, এই যে আমি বললাম অতি উত্তপ্ত জলটা কোথা থেকে আসলো, এই গরম লাভা যখন বাইরে আসলো তার আশপাশের অঞ্চলের যে ভৌমজল তারা অত্যন্ত বেশি গরম হয়ে যায়, এবং গরম হওয়ার পরে সেই জলটা অতি উত্তপ্ত হয়ে পড়ে 150 থেকে 275 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার 100-র উপরে যখন জল নর্মালে ওঠে তখন কিন্তু সে বাষ্পীভূত হওয়া শুরু করে, তাহলে 150 থেকে 275 মানে তার বাষ্পনের হারটা অনেক বেশি হবে। ঠিক আছে, এবার এটাকে ওপরে নিয়ে এসে চাপ কমিয়ে দেওয়া হয়। মানে হচ্ছে কি, যে জায়গাটায় ওই সোর্সটা রয়েছে ভৌম জলের, যেখান থেকে বাতাসটা বেরিয়ে আসছে, জলীয় বাষ্পের যে বাতাস, সেখানে আমি একটা পাইপ দিয়ে সেই বাতাসটাকে জোরে বের করে নিয়ে আসছি, এবং সেখানে টারবাইন ব্যবহার করছি। ঠিক আছে, এটা এখানে বলেছে, দেখো যে এই স্টিমের সাহায্যে টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই যে এখানে চাপ কমিয়ে এর ফলে কি করা হয়, দেখো প্রচুর পরিমাণে অতি উত্তপ্ত স্টিম উৎপাদন করা হয়, মানে জলীয় বাষ্প, এবং এই স্টিম বা জলীয় বাষ্পের সাহায্যে টারবাইনের চাকা ঘোরানো হয় এবং উৎপন্ন বিদ্যুৎ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আশা করছি বোঝা গেল যে ভূতাপ শক্তিটা অ্যাকচুয়ালি কি। ভূতাপ শক্তিটা কি, তাহলে বললাম যে পৃথিবীর অভ্যন্তরের গলিত লাভা বা ম্যাগমা অনেক সময় অনেক অঞ্চল মানে অনেক জায়গায় শিলাস্তরের ফাটলের ফলে উপরে উঠে আসে, এবং যখন উপরে উঠে আসে তখন তার আশপাশের যে ভৌম জল অত্যন্ত বেশি গরম হয়, এবং গরম হওয়ার জন্য সেখানে কিন্তু বাষ্পায়নের হার বেড়ে যায়, এবং যখনই বাষ্পীভূত হওয়া শুরু হয় জল, তখন সেটাকে যদি আমি বাইরে নিয়ে আসার ব্যবস্থা করি তখন সেটা কিন্তু খুব স্পিডে বাইরে বেরিয়ে আসবে, এবং সেই যে বাষ্পটা যখন খুব স্পিডে বাইরে বেরিয়ে আসবে তখন সেখানে আমি একটা টারবাইন বসিয়ে কিন্তু সেখান থেকে আমি
তড়িৎ যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে জোয়ার ভাটার শক্তি। নদী ও সমুদ্রের জোয়ার ভাটার কারণে যখন জোয়ার ভাটা হয় তখন জল কিন্তু এরকমভাবে গতিশীল থাকে, মানে সে কিন্তু স্থির অবস্থায় থাকে না। আর যখনই গতিশীল থাকবে তখন সেখানে আমি যদি টারবাইন বসিয়ে দিই, সেই টারবাইন কিন্তু কি হবে, ঘুরতে থাকবে, এবং টারবাইন ঘোরার ফলে যান্ত্রিক শক্তি থেকে কি উৎপন্ন হবে, তড়িৎ শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে আরো কিছু শক্তি, যেমন বায়োমাস শক্তি। বায়োমাস শক্তি কি সেটা জানার আগে আমাকে জানতে হবে বায়োমাস কি। মূলত বায়োমাস আমরা গ্রাম বা শহরে অনেক বেশি পরিমাণে দেখতে পাই। বায়োমাস মানে হচ্ছে মূলত বিভিন্ন জৈব পদার্থের পচা গলা যে সকল বর্জ্য পদার্থ, তারপরে হতে পারে আখের ছিবড়ে, হতে পারে বিভিন্ন ফলমূলের খোসা হতে পারে, এগুলো সব এইসব জৈব পদার্থ থেকে যখন আমরা শক্তি পাই, ঠিক আছে, এইসব জৈব পদার্থগুলোকে একত্রিতভাবে বায়োমাস বলে, এবং এখান থেকে আমরা কিন্তু শক্তি উৎপাদন করতে পারি। যে শক্তিটা আমরা উৎপন্ন করি সেটাকে আমরা মূলত কি বলি, বায়োমাস শক্তি বলি। বায়োমাসকে বায়োফুয়েলে রূপান্তরিত করি বা সরাসরি পুড়িয়ে পাওয়া শক্তিকে বলা হয় কি, বায়োমাস শক্তি। এরপরে হচ্ছে দেখো বায়োফুয়েল কাকে বলে। বায়োফুয়েল মানে হচ্ছে এই যে বায়োমাসের মাধ্যমে আমি যে জ্বালানিটা পাচ্ছি বা যে শক্তিটা পাচ্ছি, সেই শক্তির মাধ্যমে আমি কিন্তু কি করতে পারি, আগুন জ্বালাতে পারি বা সেটাকে জ্বালানি রূপে ব্যবহার করতে পারি। অর্থাৎ এই যে বায়োমাস, এই পচাগলা যে সকল বায়োমাস রয়েছে এদেরকে একত্রিত করে সেই জায়গাটা থেকে কি করা হয় না, তো সেগুলো থেকে একটা গ্যাস, জৈব গ্যাস তৈরি করা হয়। সেই জৈব গ্যাসটা কিন্তু আমরা বায়োফুয়েল হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন এখানে কি বলেছে, উদ্ভিদ ও অণুজীবের মধ্যে কার্বনযুক্ত যৌগ থেকে ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি জ্বালানিকে আমরা কি বলি, বায়োফুয়েল। উদ্ভিদ ও অণুজীবের মধ্যে আহিতকার হয়েছে, এই জিনিসটা তুমি বাদ দিলেও পারবে, এটা বুঝতে না পারলে কোনো সমস্যা নেই। এক কথায় উদ্ভিদ বা অণুজীব বা যে সকল প্রাণী রয়েছে তাদের যে সকল যৌগ রয়েছে তাদের থেকে অ্যাকচুয়ালি যে ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয় জ্বালানি, তাকেই বায়োফুয়েল বলা হয়। বায়োফুয়েল কি, যেমন বায়ো ইথানল কোথা থেকে আসে, আখ, গুড়, ভুট্টা এবং গম এদের সন্ধান প্রক্রিয়া বায়ো ইথানল পাওয়া যায়। ব্যবহার কি, 20 থেকে 25% বায়ো ইথানলকে পেট্রোলের সঙ্গে মিশিয়ে যানবাহন চালাতে জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। একে পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোল বলে। পাওয়ার অ্যালকোহল কাকে বলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। 20 থেকে 25% বায়ো ইথানলকে কি করা হয়, পেট্রোলের সাথে মেশানো হয়। পেট্রোলের সাথে মিশিয়ে কি করা হয়, যানবাহন চালাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যাকে আমরা কি বলি, পাওয়ার অ্যালকোহল বলি, যাকে আমরা পাওয়ার অ্যালকোহল বলি। ঠিক আছে, এরপর হচ্ছে বায়োডিজেল। উদ্ভিজ তেল অথবা প্রাণীর চর্বি থেকে, তাহলে কোথা থেকে উৎপন্ন হয় বায়োডিজেল, এটা ইম্পর্টেন্ট, যে উদ্ভিজ তেল অথবা প্রাণীর চর্বি থেকে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় এবং সবথেকে ইম্পর্টেন্ট জ্যাট্রোফা গাছের বীজ থেকে তৈরি তেলের প্রক্রিয়াকরণের মাধ্যমে বায়োডিজেল পাওয়া যায়। তাহলে বলতে পারে বায়োডিজেল পাওয়ার ক্ষেত্রে কোন গাছ এর বীজ প্রয়োজন হয় আমাদের, সেটা হচ্ছে জ্যাট্রোফা গাছের বীজ। এ থেকেও কিন্তু কি তেলের প্রক্রিয়াকরণের মাধ্যমে কি পাওয়া যায়, বায়োডিজেল পাওয়া যায়। ব্যবহার কি, খনিজ ডিজেলের সঙ্গে মিশিয়ে জ্বালানি হিসেবে কি করা হয়, এই বায়োডিজেল ব্যবহার করা হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োগ্যাস। গৃহস্থ, শিল্পজাত, কৃষিজাত জৈব আবর্জনা, কি জৈব আবর্জনা, সেই জৈব আবর্জনাকে ডাইজেস্টারের মধ্যে দিয়ে নিয়ে ব্যাকটেরিয়ার সহায়তায়, ঠিক আছে, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে, কি ব্যাকটেরিয়ার সাহায্যে, এটা ইম্পর্টেন্ট, যে বায়োগ্যাস তৈরিতে যে ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয় সেই ব্যাকটেরিয়াটা কেমন ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে
পচন ঘটিয়ে যে গ্যাস উৎপাদন করা হয় তাকে আমরা কি বলবো? বায়োগ্যাস। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, বায়োগ্যাস প্ল্যান্ট মানে এখান থেকে বায়োগ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, মূলত আমরা দেখতে পাচ্ছি মিক্সিং ট্যাঙ্ক মানে হচ্ছে যেখানে আমাদের ওই গৃহস্থ শিল্পজাত কৃষিজাত জৈব আবর্জনা সেগুলোকে আমরা কি করব? এখানে দেব। এবং এখানে গ্যাস আউটলেট পাইপ বলে একটা জায়গা দেওয়া আছে, আর এটা হচ্ছে ডাইজেস্টার। মূলত এই ডাইজেস্টারটা কি করে? এই সকল জৈব আবর্জনা থেকে একটা গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, সেই গ্যাসটাই হচ্ছে মূলত বায়োগ্যাস, যে গ্যাসটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এরপরে দেখো কয়লা খনির মিথেন গ্যাস এবং মিথেন হাইড্রেট, এই দুটো খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। সেটা হচ্ছে কয়লা খনির মিথেন গ্যাস। কয়লা খনির ভেতরে মিথেন গ্যাস কিন্তু অধিশোষিত অবস্থায় থাকে। তার কারণ কয়লা খনির ভেতরে চাপে এবং তার ভেতরে অনেক সময় তরল পদার্থ বা জল থাকে, তার নিচে এই মিথেন গ্যাসটা কিন্তু চাপে অনেক সময় অধিশোষিত অবস্থায় থাকে কয়লা খনির ভেতরে, কয়লার মধ্যে। এই যেখানে বলেছে দেখো যে কয়লা খনির মিথেন গ্যাস, যেটাকে আমরা কোল বেড মিথেন বলি, যেটাকে অনেক সময় আমাকে বলে CBM এর পুরো নাম কি? কোল বেড মিথেন। খনিজ কয়লার কঠিন স্তরের মধ্যে অধিশোষিত অবস্থায় থাকে, মানে কয়লাতে মিথেন গ্যাসটা একদম অধিশোষিত বা একসাথে লেগে থাকে বলতে পারো। কয়লা খনির মিথেন গ্যাস হলো প্রাকৃতিক গ্যাসের একটা রূপ। এর প্রধান উপাদান হলো মিথেন। উৎপাদন এখানে হবে না, এটা হচ্ছে উপাদান। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। এছাড়াও ইথেন, প্রোপেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাসও কিন্তু সামান্য পরিমাণে থাকে কয়লা খনির মিথেন গ্যাস। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা হচ্ছে মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট মূলত মিথেনের একটা যৌগ, যেখানে মিথেনটা আটক অবস্থায় থাকে। কিভাবে আমি বলছি, মিথেন হাইড্রেট হলো এক ধরনের ক্ল্যাথোরেট জাতীয় যৌগ। এই ক্ল্যাথোরেটটা কি এটা কিন্তু বুঝতে হবে। ক্ল্যাথোরেট মানে হচ্ছে এমন যৌগ যেটা একটা বিশেষ আকৃতিতে তৈরি, খাঁচার মতো একটা বিশেষ আকৃতিতে তৈরি, যার মধ্যে এক ধরনের অণু, এক কথায় যার মধ্যে অন্য কোনো একটা অণু কি হয় ওই খাঁচার ভেতরে আটক অবস্থায় থাকে। মানে তুমি এরকম বলতে পারো যে এই ক্ল্যাথোরেট যৌগ হচ্ছে মূলত একটা বাড়ির মতো। সেই বাড়িতে অনেক ঘর আছে ধরো, সেই ঘরের ভেতরে অন্য কোনো একটা অণু এসে থাকতে পারে, আটকে থাকতে পারে। সেই জাতীয় যৌগকে আমরা ক্ল্যাথোরেট যৌগ বলি। ঠিক আছে, ক্ল্যাথোরেটের অর্থটা কি? এটি রাসায়নিক উৎপাদন বা ল্যাটিস গঠন অনুযায়ী কোনো একটি নির্দিষ্ট অণুকে আটকে রাখে। আমি যেটা বললাম যে তার একটা বিশেষ স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচারটা ওই অণুটার একটা বিশেষ স্ট্রাকচার রয়েছে ক্ল্যাথোরেট যৌগের, সেই অণুটা অন্য একটা অণুকে আটকে রাখার ক্ষমতা রাখে, তাই তাকে আমরা ক্ল্যাথোরেট যৌগ বলি। এই যৌগ হিমায়িত জলের অণু, মূলত সমুদ্রের নিচে এই মিথেন হাইড্রেট পাওয়া যায়। হিমবাহ এইসব জায়গায় মিথেন হাইড্রেট পাওয়া যায়। তো সেখানে জল রয়েছে H2O, তার সঙ্গে কিন্তু এই মিথেন যুক্ত হয়ে তখন এই যৌগটা তৈরি করে, যেটাকে আমরা মিথেন হাইড্রেট বলি। এই যৌগটা তখন আমাদের কিন্তু তৈরি হয় মিথেন হাইড্রেট। ঠিক আছে, এখানে যেহেতু মিথেনটা থাকে তাই এটা কিন্তু দাহ্য অবস্থায় থাকে, মানে এটা কিন্তু দাহ্য হতে পারে, আগুনের সংস্পর্শে আসলে এটা জ্বলে উঠবে, তাই এটাকে আগুন বরফ বা ফায়ার আইস বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ফায়ার আইস। ঠিক আছে, আর এর সংকেতটা আমাকে মনে রাখতে হবে। এখানে দেখো মিথেন হাইড্রেটের আমি একটা ছবি দিয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা যৌগের ওপরে একটা সাদা অংশ, বরফের মতো একটা সাদা অংশ রয়েছে। এটা হচ্ছে মূলত মিথেন, যেটা জলের সাথে বিক্রিয়া করে একটা বরফের ন্যায় একটা আকৃতি তৈরি করেছে। মিথেন প্লাস জল দিয়ে তৈরি হয়েছে মিথেন হাইড্রেট। ঠিক আছে, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে এই মিথেন হাইড্রেটটা কিন্তু মূলত একটা দাহ্য পদার্থ, তার জন্য এটাকে ফায়ার আইস বা আগুন বরফ বলা হয়। ঠিক আছে,
আচ্ছা, আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে ফায়ার ড্যাম্প কি? কয়লা খনিতে জমে থাকা মিথেন গ্যাসকে ফায়ার ড্যাম্প বলা হয়। কয়লা খনিতে, কোথায়? কয়লা খনিতে জমে থাকা, ওই যে আমি বললাম যে কয়লা খনির ভেতরে মিথেন কিন্তু কি অধিশোষিত অবস্থায় থাকে, তো সেই অধিশোষিত মিথেন গ্যাসকে আমরা ফায়ার ড্যাম্প বলি, যা বায়ুর সাথে মিশে বিস্ফোরক মিশ্রণ উৎপন্ন করে। যা বায়ুর সাথে মিশে কি করে? বিস্ফোরক মিশ্রণ উৎপন্ন করে, ও খনিতে প্রায়ই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ওর জন্য দেখবে অনেক সময় খনিতে কিন্তু মাঝে মাঝেই বিস্ফোরণের কথা শুনতে পাওয়া যায়। সেটা হওয়ার এই কারণ হচ্ছে এই ফায়ার ড্যাম্প, মানে হচ্ছে মিথেন গ্যাস। এই মিথেন গ্যাস অনেক সময় বায়ুর সাথে মিশে বিস্ফোরক হয়ে ওঠে বা বিস্ফোরণ ঘটায়। তখন এই খনিতে তখন অনেক সময় আমরা এই অগ্নিকাণ্ডের কথা শুনতে পাই, যার মাধ্যমে অনেক ক্ষতি হয়, অনেক মানুষও মারা যায় অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আর মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। আমাদের থার্ড যে পার্টটা ছিল, সেই থার্ড পার্টের যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। আর এটার মাধ্যমে আমাদের এই যে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা, এই ভাবনা চ্যাপ্টারটাও, পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটাও আমাদের আজকে কমপ্লিট হলো। নেক্সট দিন থেকে আমরা নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা করব। তোমরা অবশ্যই এগুলোকে সঠিকভাবে পড়বে। এই যে ইনফরমেশানগুলো রয়েছে এই ইনফরমেশানগুলো ভালো করে তৈরি করবে মাধ্যমিক পরীক্ষার জন্য। এবং নেক্সট এর আগের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো দেখার পরে এটা ভালোভাবে দেখে এটা রেডি করবে। এবং নেক্সট ক্লাসের জন্য আবার আমরা এক জায়গায়, মানে আবার আমরা এই প্ল্যাটফর্মে আবার আসবো, আবার তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।